তারে যে মায়েরা লাইবে এরকম কোনো সন্দেহ কেউই নেই। দুই দফা বান্ধা হলুদ রয়েছে, ছেলেও নাই মেয়েও নাই, আমার আর কি আছে দুনিয়া। গাজীপুর জেলার কাপাসিয়ার এক প্রত্যন্ত গ্রাম থেকে এক প্রবাসী স্ত্রীর মরদেহ উদ্ধার করে পিবিআই। হত্যার পর তাদের দুজন পরিবার জানতে পারে তাদের 2 বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়েছে। অথচ বিবাহ বিচ্ছেদ করে 2 বছর আগে স্বামী চলে যান, কিন্তু এ বিষয়ে কেউই অবগত ছিল না। এদিকে পিবিআইয়ের তদন্তে বেরিয়ে আসে কিছু হৃদয় বিতরক ঘটনা। হত্যাকাণ্ডের ঠিক একদিন পর খুনি সেই ভিকটিমের জানাজায় অংশগ্রহণ করে। অবশেষে পিবিআই এই খুনির হাতের আঘাতের চিহ্ন থেকেই এই শিমু হত্যাকাণ্ডের রহস্যের জট খোলে। এবারের সময়ের অসঙ্গতিতে থাকছে তারই আদ্যপান্ত। 2 এপ্রিল 2024 অন্যান্য স্বাভাবিক দিনের মতো ভোরের আলো ফুটতেই গাজীপুরের কাপাসিয়া সিংহশ্রী গ্রামের ছেলেরা যে যার মতো তাদের কাজে বেরিয়ে পড়েন, আর মেয়েরা সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়েন। এই বাড়িতে একাই থাকতেন শাহনাজ বেগম শিমু। বাড়ির পাশে থাকতেন শিমুর শ্বশুরবাড়ির সব আত্মীয়রা। এমনিতে অন্যান্য দিন শিমু সকাল সকালে ঘুম থেকে উঠে ঘরের যাবতীয় কাজ করতেন, আর কাজের ফাঁকে বারান্দায় এলে পাশের বাড়ির কারো না কারোর সাথে তার দেখা হয়ে যেত। কিন্তু সেদিন 9:30 থেকে 10টা বেজে গেলেও শিমুকে কেউ দেখতে পায় না। শিমুরে দেখছেন? শিমু দিগান উঠে না, মনে দেখছো শিমুরে? না, আজকে সকালে দেখি নেই। এদিকে শিমুর বাসায় টুকটাক বাজার করে দেন তাজউদ্দিন। ঘটনার আগের দিন তাজউদ্দিনকে একটি কলার ছড়ি বিক্রি করে ওই টাকা দিয়ে কিছু বাজার করে আনতে বলেন শিমু। তাজউদ্দিন সকালে বাসায় এসে বেশ কয়েকবার শিমুকে ডাকাডাকি করেন। শিমু দরজা না খোলায় পাশের বাড়ির 2 জনকে সঙ্গে নিয়ে তার জানালা দিয়ে দেখতে পান রশি দিয়ে হাত পা বাঁধা অবস্থায় উল্টোভাবে খাটের উপর পড়ে আছেন শিমু। চিৎকার শুনে আশেপাশের মানুষ ছুটে আসে ঘটনাস্থলে। থানায় খবর দেয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের কাপড় চোপড় ও জিনিসপত্র ছিটানো অবস্থায় দেখতে পায়, আর হাত পা ও মুখ দড়ি দিয়ে বাঁধা অবস্থায় শিমুর মরদেহ উদ্ধার করে পুলিশ। বসে রয়েছি, পরে আমার বউরে কইতাছে, করে তোমার শাশুড়ি কই? মা বসে রয়েছি, কয় তুই একটু ডাক দাও। কিয়া? বলে শিমুরে একটু ডাক দিত। আমি কইছি, বলে আপনি ডাক দিন। বলে আমি ডাক দিলে রাগ করে পরে আইসি আয়া হাইরা গেলে এমনি থাপাইছি, তো হয়েছি কোনো শব্দ নাই। পরে জানালাদা চুপি দিছি পরে দেখি খালি 2টা পাও এমনি বান্ধা, 2টা পাও বান্ধা হলুদ হয়ে রয়েছে। হলুদ দেখে হাইরা পরে একটা শিক্ষা দিছি। এত সুন্দর আচার ব্যবহার, খুব পর্দা মতনে থাকতো, নামাজে ছিল। তারে যে মায়েরা লাইবে এরকম কোনো সন্দেহ কেউই নাই, আমি দেখি না। আমার জানার সাথে এরকম কোনো তার শত্রু নাই। রোজার দিন ছিল তো, সকালবেলা এসে দোকান খুলছি, তারপরে অনেক মানুষ রাস্তা দিয়ে আসতেছে, বলতেছে ওই বাড়িতে একজন মহিলা মাইরা রাখছে। তারপর বাজার থেকে দোকান বন্ধ করে আসলাম, আসা দেখি এখানে অনেক লোক ওই রুমের ভিতরে আর কি মাইরা রশিদা বান্ধা থেকে দিচ্ছে। পুরো বাড়ি খুঁজেও শিমুর ব্যবহৃত ফোনটির কোনো সন্ধান পাওয়া যায়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করতে গিয়ে তার সামনের 3টি দাঁত ভাঙা অবস্থায় পায় পুলিশ। শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করে সংস্থাটি। পরে লাশের ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মেয়ের মৃত্যুর খবর শুনে ছুটে আসেন তার বৃদ্ধ বাবা। অসহায় বাবা একমাত্র মেয়ের মৃত্যু যেন কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। তাজু আয়া কইতাছে বাড়ি যে শিমুরে বলে আত্মা বান্ধা কেন মারা গেছি। তা ইনভেস্টমেন্টের পরে আমি মসজিদ থেকে সাইরা পরে একটা রিক্সা লইয়া তাদের বাড়িতে আসলাম। পরে আমিও একটু দূরে থেকে দেখলাম আর কি, কারণ তো পুলিশের লোক আসে নাকি ঘরে যাবার তো দেয় না। দূরে থেকে দেখলাম যে উল্টা ভাই
2 হাত বান্ধা, পায়ের মধ্যে বান্ধা, এই অবস্থা। আমি তো মানসিকভাবে তেমন সুস্থ না, আমি এমনিও অসুস্থ, আর ছেলেও নাই, মেয়েও নাই, আমার আর কি আছে দুনিয়াতে। এ ঘটনায় কারো নাম উল্লেখ না করে একটি হত্যা মামলা দায়ের করেন শিমুর বাবা। ঘটনাক্রমে শিমু হত্যা মামলার তদন্তের ভার যায় পিবিআইয়ের কাছে। হত্যাকাণ্ডের মোটিভ হিসেবে বেশ কয়েকটি কারণকে মাথায় রেখে তদন্ত শুরু করে পিবিআই। প্রাথমিকভাবে পরক্রিয়া বা কারো সাথে শত্রুতার জের ধরে এ খুন করা হতে পারে বলে ধারণা করে পিবিআই। বাড়ির আশেপাশে ও তার বাসায় আসা যাওয়া করতেন এমন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি। 16 বছর আগে দক্ষিণ কোরিয়া প্রবাসী মোশাররফ হোসেনের সঙ্গে বিয়ে হয়েছিল শিমুর। কর্মসূত্রে স্বামী বিদেশে থাকায় একাই বাসায় থাকতেন শিমু। তবে সংসার জীবনে এতটা বছর পেরিয়ে গেলেও কোনো সন্তান ছিল না মোশাররফ শিমু দম্পতির। এদিকে দক্ষিণ কোরিয়ায় মোশাররফের সাথে যোগাযোগ করে পিবিআই। স্ত্রীর হত্যাকাণ্ডের বিষয়ে প্রশ্ন করলে ভুল তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে মোশাররফ। এদিকে অনাকাঙ্ক্ষিতভাবে পিবিআইয়ের হাতে আসে অবাক করার মতো আলামত। শিমুর ঘর তল্লাশি করে মোশাররফ ও তার স্ত্রীর ডিভোর্স পেপার পায় পুলিশ, যা শিমু হত্যাকাণ্ডের ঘটনায় নতুন মোড় নেয়। আমরা যখন ক্রাইম সিন টিম তদন্ত আসছিলাম তখন আমরা তদন্ত করতে গিয়ে এক পর্যায়ে দেখি তার একটা ড্রয়ারের মধ্যে একটা ডিভোর্স লেটার আছে, এবং এটা প্রায় 2 বছর আগের ডিভোর্স লেটার। তখন আমরা প্রথম দিকে মনে করেছিলাম যে ডিভোর্স লেটার যেহেতু তাকে পাওয়া গেছে এবং তারা ডিভোর্স দেওয়ার পরও স্বামী স্ত্রী এই বাসায় সংসার করতেছে, তো এখানে হয়তো বা পথের কাঁটা দূর করার জন্য তার স্বামী কাউকে দিয়ে এই কাজটা করতে পারে বা করাতে পারে। এই ডিভোর্স পেপারটি পিবিআই উদ্ধারের পর জানতে পারে মোশাররফ এবং তার স্ত্রী শিমুর 2 বছর আগে বিচ্ছেদ ঘটে। কিন্তু শিমু এবং তার পরিবার এবং মোশাররফ তার পরিবারের কাউকেই জানতে দেয়নি তারা। কেন তারা এই তালাকের বিষয়টি আড়াল করতে চেয়েছিল? তাহলে কি এই শিমু হত্যাকাণ্ড পেছনে তার স্বামী মোশাররফের কোনো সম্পৃক্ততা রয়েছে? এবার পিবিআইয়ের সন্দেহ পুরোটা তার স্বামী মোশাররফের উপরে। এই ব্যাপারে আমাদের সাথে কেউ ভাই বা ভাবি কেউ শেয়ার করে নাই। ডিভোর্সের ব্যাপারে আমরা আমাদের পরিবার পক্ষ থেকে কেউ কিছু জানিও না। কেন আসলে এমনভাবে আড়াল করে ডিভোর্সের কারণটা কি বলতে পারেন? না, এরকম কোনো কজ বা আমরা কোনো ইস্যু দেখি নাই যে ডিভোর্স হওয়ার মতো বা এরকম কিছু। মোশাররফের যেহেতু ছেলে সন্তান নাই, মোশাররফের ওয়াইফ একা, মোশাররফ এবং মোশাররফের ওয়াইফ পরিবারে এই তারা দুজন জানতো। তথ্য প্রযুক্তির ব্যবহার এবং তার পাসপোর্টের নম্বর মিলিয়ে দেখা যায় বিগত 2 বছরে একবারও দেশে আসেনি মোশাররফ। প্রশ্ন করা হলে মোশাররফ প্রথমে ডিভোর্সের বিষয়টি অস্বীকার করেন। পরে দুজনের মধ্যে পারিবারিক বিরোধ আর মতের অমিলের কারণে ছাড়াছাড়ি হয়েছে বলে জানান মোশাররফ। পরবর্তীতে ঘটনা ঘটার পরে আমরা তার হাজব্যান্ডের সাথে টেলিফোনে কথা বলার চেষ্টা করি এবং তার থেকে বিস্তারিত জানতে পারি। তো সে তাদের যেহেতু দীর্ঘদিন হাজব্যান্ড দেশের বাইরে থাকে, বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে একটু মনোমালিন্য থাকতেই পারে। সেই বিষয়টা নিয়ে কেন্দ্র করে তারা কিন্তু তার হাজব্যান্ড এই কাজটা করে। পরবর্তীতে তাদের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝির অবসান হয়, যার পরিপ্রেক্ষিতে ভদ্রমহিলা এখানেই এই ডিজিস্ট এখানে বসবাস করেন এবং পরবর্তীতে আসার পরে কিন্তু এই বিষয়গুলো নিয়ে তারা সমাধান করে ফেলবেন, এরকমই একটা আমরা কিন্তু জানতে পারছি। এগুলাকে ভিত্তি করে কিন্তু এই ডিজিস্ট এখানে বসবাস করছেন। মোশাররফকে আবারও জিজ্ঞাসাবাদের পাশাপাশি এলাকায় তার ঘনিষ্ঠদের কাছে খোঁজ নিয়ে পিবিআই জানতে পারে শিমু হত্যার পেছনে তার কোনো হাত নেই। আস্তে আস্তে শিমু হত্যাকাণ্ডের রহস্যের জট যেন আরও গাঢ় হতে থাকে। তদন্ত যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই যেন এসে থেমে যায়। তো পরবর্তীতে আমাদের যখন এই বিষয়টা নিয়ে আমরা যখন কাজ করে তার স্বামীর সাথে কোনো ধরনের আমরা যোগসূত্র না পাই, তখন আমাদের বিষয়টা আমরা অন্যভাবে আবার তদন্ত শুরু করি। তো আমরা এক পর্যায়ে আশেপাশের লোকদেরকে আরও জিজ্ঞাসাবাদ করি যে এই মহিলা যেহেতু রুমে একা থাকতো, তার সাথে কি কারো এরকম কোনো কথাবার্তা বা কেউ দেখা করতে আসতো কিনা, কোনো ধরনের তার চরিত্রগত বা কোনো ধরনের তার সাথে কোনো কেউ সম্পর্ক স্থাপন করেছে কিনা, যেহেতু সেই বাড়িতে একা থাকে।
কোনো কুল কিনারা না পেয়ে শিমুর পরিবারের সবাইকে নতুন করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ, তাতেও কোনো ক্লু পাওয়া যায় না। যখন কোনোভাবে এই হত্যাকাণ্ডের রহস্যের জট খোলা যাচ্ছিল না, ঠিক সে সময়ই অনেকটা আশার আলো হয়ে দাঁড়ায় প্রতিবেশী দেয়া তথ্য। নতুন তথ্যে এই হত্যাকাণ্ডের রহস্যের মোড় ভিন্ন খাতে নিয়ে যায়। রাতের 11টা বা 12টায় এরম যাই আইতো, আবার আজানে রাখতে যেত। কারণ আমার জামাই গেছে সময় কইছে ফুফু আমার বাড়ি ফি খেয়াল রেখে, তো বেড়ারা নাই তো যখন শব্দ হইতো ইয়াটা, তখন আমার জানালাতে আমি ছায়া দেখতাম। দিকে শব্দ হয়েছে, আমার তো ঘুম কম, দেখতাম। ঠিক আছে, শীতের দিন তো করে মুখোশ টুকোশ পিন্দা করে কাপড় চোপড় গায়ে দেওয়া, মানুষ চিনছি না। আমি আইসি এই 3 দিনে নেই দেখছি। এই একটা আমাদের মারাত্মক সন্দেহ তৈরি করে যে তাহলে কারোর সাথে তার কোনো অবৈধ সম্পর্ক আছে কিনা। এই বিষয় নিয়ে আমরা বিশদভাবে বিভিন্নজনকে প্রশ্ন করি যে ভদ্রমহিলা এই বাসায় একা থাকতো, এর মধ্যে কারোর সাথে সম্পর্কে জড়াইছে কিনা। বারবার রহস্য উন্মোচনের দ্বারপ্রান্তে গিয়েও আবার ফিরে আসতে হয় পিবিআইকে। শিমু হত্যাকাণ্ডের রহস্য ক্ষণে ক্ষণে জটিল হতে থাকে। এদিকে নতুন তথ্যের আশায় জিজ্ঞাসাবাদের জন্য আসতে বলা হলেও নানা কারণ দেখিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে শিমুর ছোট ভাই রুবেল। এক পর্যায়ে গাজীপুর কাছা থানার একটি জায়গা থেকে রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে পিবিআই। হত্যাকাণ্ডের ঘটনার দিন কোথায় ছিলেন আর কিভাবে বোনের মৃত্যুর খবর পেলেন, এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে এক এক সময় এক এক উত্তর দেয়ায় রুবেলের ওপর কিছুটা সন্দেহ হয় পুলিশের। তাকে আমরা কিন্তু আসার জন্য শুধু পিবিআই না, অন্যান্য সংস্থাও তাকে কিন্তু আসার জন্য বলছিল, তার সাথে কথা বলবে, কিন্তু কোনোভাবে সে কিন্তু আসে নাই। পরবর্তীতে আমরা এক পর্যায়ে তার অবস্থানটা লোকেট করি, কোথায় সে বসবাস থাকতে পারে। তো সেই অনুযায়ী আমরা তাকে নিয়ে আসি। নিয়ে আসার পরে বিভিন্নভাবে তাকে আমরা যখন কোশ্চেন করি, যে আমাদের যে ডাউটগুলো আছে সেগুলোকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করি। সেগুলো অনেকটাই কিন্তু আমরা মোটামুটি আমাদের আমাদের যে তদন্তের জন্য যে বিষয়গুলো আমাদের প্রয়োজন ছিল, আমরা কিন্তু অনেকগুলো সেটা পেয়ে গেছি। এদিকে কৌশলে রুবেলের কাছ থেকে তার সবকটি নম্বর নিয়ে ঘটনার দিনের অবস্থান বের করার চেষ্টা করে পিবিআই। তবে তার মোবাইল নম্বরটি বন্ধ থাকায় অবস্থান শনাক্ত করা যায়নি। এলাকায় খোঁজ নিয়ে জানা যায় অনেকের কাছে ঋণ নিয়ে পালিয়ে বেড়ান রুবেল। এদিকে হঠাৎ করে রুবেলের হাতের দিকে চোখ পড়ে তদন্ত কর্মকর্তার। এ বিষয়ে জিজ্ঞেস করলে প্রথমে পড়ে গিয়ে আঘাত পাওয়ার কথা জানায় রুবেল। শিমুর 3টি দাঁত ভাঙা আর রুবেলের হাতের কামড়ের দাগ, দুয়ে দুয়ে 4 মেলানোর চেষ্টা করে পিবিআই। প্রশ্নের মুখে এক পর্যায়ে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে রুবেল। প্রথম দিকে সে তার হাতটা লুকায় রাখে, 2 পায়ের মাঝখানে রাখছে। প্রথম দিকে সে কিন্তু হাত বের করে নেয় প্রথমে। তো আমরা যখন টেবিলের সামনে নিয়ে তাকে যখন জিজ্ঞাসাবাদ করতেছি, এক পর্যায়ে যখন সে টেবিলের উপর হাতটা রাখে, তখন আমাদের সামনে কিছু আচরের মতো লাগে, আমরা ফিল করি। তখন দেখি যে হ্যাঁ, তার হাতের মধ্যে কিছু। তখন আমরা কাছে গিয়ে আরেকটু করি, যাচাই বাছাই করি, দেখি আর কোথাও দাগ আছে কিনা। তখন আমরা তার শরীরে পুরোটাই তাকে শার্ট খুলি, তার হাঁটু পর্যন্ত কাপড় তুলি, দেখি যে আর কোথাও তার কোনো দাগ নেই। তখনই আমরা তার প্রতি আরেকটু আমাদের সন্দেহটা বাড়ে যে এইভাবে তো আসলে একটা মানুষের দাগের সাথে তো এই ঘটনার সাথে তো অনেকটা মিলে যায়। আমরা যখন তার হাতের আঘাতের চিহ্নগুলো দেখি, তারপর তার তথ্য প্রযুক্তির মাধ্যমে ওই দিনের তার মোবাইলের তার অবস্থানটা আমরা দেখি, তখন আমরা তাকে জিজ্ঞাসা করি, তাহলে এই ঘটনাটা কে ঘটাবে? তুমি তো ঘটনার দিন তোমার এলাকায় ছিলা, তোমার হাতে আঘাতের চিহ্নগুলো আছে। তখন তাকে যখন এই কথাগুলো বলি, সে বারবার মিথ্যা কথা বলতে বলতে এক সময় সে আর কোনো মিথ্যার আশ্রয় নিতে পারে না। তখন সে এক পর্যায়ে সে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে তার বোনকে হত্যার কথা স্বীকার করে ফেলে। হত্যার কারণ হিসেবে জিজ্ঞাসাবাদে রুবেল জানায়, এক সন্তান আর তার স্ত্রীকে নিয়ে বেশ ভালোই চলছিল রুবেলের জীবন, কিন্তু ব্যবসায় লস খেয়ে ভেঙে পড়েন রুবেল। এক পর্যায়ে মাদকের নেশায় জড়িয়ে পড়েন। এসব বিষয় নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে স্ত্রী তার সন্তানকে নিয়ে রুবেলের কাছ থেকে আলাদা থাকা শুরু করে। পরে একটি আবাসিক হোটেলে কাজ শুরু করে রুবেল। ঘটনার 5 মাস আগে হঠাৎ চাকরি ছেড়ে দেওয়ায় যেন রুবেলের জীবনে অন্ধকার নেমে আসে। চাকরি না থাকায় অর্থনৈতিক সংকটে পড়ে যায় রুবেল। ভাই, আমার কিছু টাকা ভালো লাগে, দিতে পারবেন? ঠিক আছে ভাই, দিতে পারি, তবে 2 দিন দিয়ে দিতে হবে। এর ওর থেকে টাকা ধার নেওয়া শুরু করে রুবেল।
দোস্ত আমার খুব বিপদ। সময় মতো টাকা ফেরত দিতে না পারায় দিন দিন ঋণের পরিমাণ বেড়ে যেতে থাকে তার। টাকা নিলে আর দেও না, ফেরত দেও না। আমায় অনেকের সাথে তার সম্পর্ক খারাপ হতে শুরু করে। এভাবে কেটে যায় 5টি মাস। ভাই কি অবস্থা ভাই? টাকা পয়সা নিছো, কোনো খোঁজ খবর নাই ভাই আমার কাছে। এর মধ্যে সময় মতো টাকা দিতে না পারায় রুবেলের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন পাওনাদারদের একজন। গ্রেফতারের ভয়ে পালিয়ে থাকা শুরু করে রুবেল, কখনো ঢাকা, কখনো নারায়ণগঞ্জ, আবার কখনো গাজীপুরের আত্মীয়ের বাসায়। এক পর্যায়ে বড় বোন শিমুর বাসায় রাতে থাকা শুরু করে রুবেল। তবে বোনের বাসা থেকে রুবেল ভোরের আলো ফোটার আগেই বেরিয়ে যেতেন। এমন জীবন নিয়ে ক্লান্ত হয়ে ওঠে রুবেল। পাওনাদারদের টাকার চিন্তায় একদিন বড় বোনের বাসায় চুরির পরিকল্পনা করে রুবেল। হত্যাকাণ্ডের ঠিক একদিন আগে রুবেল মিস্টার নামে একজনের সঙ্গে বিষয়টি শেয়ার করেন। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন বিকেলে রুবেল ও মিস্টার জয়দেবপুর স্টেশনে যান। একটি ব্যাগে করে সুইচ গিয়ার, রডের পাইপ প্লাস গামছা নিয়ে আসে রুবেল। স্টেশনে ট্রেনের বেশ কিছুক্ষণ অপেক্ষা করে ট্রেন আসলে দুজন মিলে শ্রীপুরের উদ্দেশ্যে রওনা হন। শ্রীপুরে পৌঁছে বাসস্ট্যান্ড থেকে অটোরিকশা ভাড়া করে বড়মি পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে চা সিগারেট পান করে কিছু সময় পার করেন তারা। এদিকে দিনের আলো মিলিয়ে গিয়ে অন্ধকার নামলে রাত 8টার দিকে সিংহশ্রী ব্রিজে যান তারা। সেখানে তারা কিছু সময় পার করে রাত 11টার দিকে পায়ে হেঁটে শিমুর বাসার সামনের আখক্ষেতে অবস্থান নেন। আমি এই যে আখক্ষেতটিতে এখন দাঁড়িয়ে আছি, এই আখক্ষেতটিতেই সেই সিংহশ্রী ব্রিজ থেকে তারা দুজন এখানে আসে এবং তারা অপেক্ষা করতে থাকে রাত কখন বাজবে 12টা, তারপরে সেই শিমুর বাড়িতে তারা যাবে। প্রায় 2 ঘন্টা কিন্তু এখানে তারা অবস্থান করছে এবং তারপরে সেই শিমুর বাড়িতে তারা যাত্রা করে। রাত 12টার দিকে তারা প্রথমে শিমুর বাড়ির সীমানার প্রাচীরের উপর দিয়ে ছাদে উঠে রান্নাঘরের টিন খুলে প্রবেশের চেষ্টা করে। পরে বাড়ির পেছনের খোলা জানালায় বাঁশের লাঠি দিয়ে ভেতরের ছিটকানি খুলে ঘরের ভেতরে প্রবেশ করেন তারা। রুবেল যখন ঋণগ্রস্ত হয়ে পড়ে তখন তার উদ্দেশ্য ছিল তার বোন শিমুর বাসা থেকে নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার চুরি করাই তার মূল উদ্দেশ্য ছিল। এবং ডিসিস্ট এখানে শোয়া ছিল। এখানে আসার পরে যখন আসামি রুবেল এবং তার সহযোগী মিস্টার এখানে এসে যখন ড্রয়ারগুলো খোঁজা শুরু করে তখন এক পর্যায়ে তার বোন ডিসিস্ট টের পেয়ে যায়। টের পেয়ে গেলে তখন উভয়ই ডিসিস্টকে তারা নিবৃত্ত করার চেষ্টা করে, তারা জাপটিয়ে ধরে এবং তার মুখ, হাত পা তারা রশি দিয়ে এবং গামছা দিয়ে বেঁধে ফেলে। বেঁধে ফেলে তারা বিছানার একদম উপর করে তাকে শুয়ে রেখে তার যে জিনিসপত্র আছে, তার স্বর্ণালঙ্কার আছে এবং কিছু নগদ টাকা ছিল, এগুলো তারা বের করে নিয়ে যায়। পরদিন সকালে রুবেল ছুরি প্লাস ও মোবাইল সেট ভেঙে ঝাজর এলাকার কবরস্থান ব্রিজের নিচে খালের পানিতে ফেলে দেয় এবং চুরি করা স্বর্ণালঙ্কার 1.5 লাখ টাকায় বিক্রি করে। শিমুর ভাই রুবেলের দেয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী মিস্টারকে গ্রেফতার করে পিবিআই। হত্যাকাণ্ডের কথা স্বীকার করে গাজীপুর আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তারা। কেন সে এবং তার সাথে কে ছিল, সেই বিষয়টা আমাদের কাছে স্বীকার করে এবং পরবর্তীতে আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে সে তার বিস্তারিত বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। যে বোন মায়ের মতো স্নেহ আর ভালোবাসা দিয়ে বড় করলো, সেই বোনকেই সামান্য কিছু টাকার জন্য হত্যা করলো ছোট ভাই। অনেক পরিকল্পনা, অনেক সাজানো ঘটনাও যেন পিছনে ফেললো আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং তাদের চৌকস নজরদারির কারণে। এমনই ঘটনা উদ্ঘাটিত হলো শিমু হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের মধ্যে দিয়ে।